এক রাজা ছিল যার দুই রানী ছিল, কিন্তু কারো থেকে কোনো সন্তান হয়নি। সব রকম চেষ্টা করা হয়েছিল, তাবিজ, হাকিম, পীর ফকির, খয়রাত, জাকাত, যা কিছু কেউ বলেছিল তার সবই করা হয়েছিল, কিন্তু কোনো তদবির কাজে আসেনি। আখেরে রাজা হতাশ হয়ে গেল আর ভাবতে লাগল যে তার কপালে সন্তান নেই। একদিন রাজার কানে খবর এলো যে শহরে এক সাধু এসেছে, শত শত লোক তার কাছ থেকে মনের মুরাদ পাচ্ছে। রাজা ভাবল, এই চেষ্টাটাও করে দেখা যাক। সে মহলে গিয়ে দুই রানীকে এ কথা বলল। দুজনেই সাধুর কাছে যাওয়ার তারিফ করতে লাগলো। রাজা রানীদের নিয়ে সাধুর ঝোপড়িতে গিয়ে পৌঁছালো। রাজা আর দুই রানী সালাম করল। সাধু চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর রাজা নিজেই বলল, সাধু বাবা, আমার সন্তান নেই, দোয়া করুন, আল্লাহ আমার মনের মুরাদ পূরণ করুন। সাধু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আল্লাহর কাজে কারো এখতিয়ার নেই। রাজা বলল, আল্লাহ তার নেক বান্দাদের কথা শোনে, আর আপনি আল্লাহর নেক বান্দা, আপনি দোয়া করলে আমরা বামুরাদ হয়ে যাব। সাধু বলল, সন্তান চাইলে তার জন্য জান দিতে হবে। ছোট রানী তো স্তম্ভিত হয়ে গেল, কিন্তু বড় রানী বলল, সাধু বাবা, আমি জান দিতেও রাজি আছি। সাধু বলল, ছেলে চাইলে রাজার জান যাবে, নইলে তোমার। বড় রানী বলল, সাধু বাবা, আমার মেয়ে চাই। রাজা এই সব কথা শুনতে শুনতে হতবাক হয়ে গিয়েছিল যে বড় রানীর কি হয়েছে যে সন্তানের জন্য জান দিতেও রাজি। সাধু একটু মাটি তুলে দিয়ে বলল, এটা বিছানার ডান পায়ের নিচে রেখে দিও। মাটি দু হাতে নিয়ে রানী খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ছোট রানী ভাবল, হে তো পাগল হয়ে গেছে। রাজাও অবাক। তারা ভাবছিল, এ যদি না থাকে তাহলে সন্তান হলো কি হলো না একই কথা। বড় রানী বিদায় নিয়ে রাজা ও ছোট রানীর সঙ্গে মহলে ফিরল। তার খুব আশা ছিল, তার পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছিল যে 1 বছরের মধ্যে সে একটি মেয়ের মা হবে। সাধুর দেওয়া মাটি সে বিছানার ডান পায়ের নিচে রেখে দিল আর আল্লাহর কাছে দোয়া করতে লাগল। তারপর সেই বছরেই রাজার ঘরে চাঁদের মতো একটি মেয়ে জন্ম নিল। রাজা ও বড় রানী প্রচুর খয়রাত করল। কিছুদিনের জন্য সবাই ভুলে গেল, রাজাও ভুলে গেল, বড় রানীও, যে এ চাঁদের মতো মেয়ের বদলে তার জান দিতে হবে। 4-5 মাস কেটে গেল। একদিন বড় রানী শিশুকে কোলে নিয়ে লড়ি গাইছিল, এমন সময় সাধুর আওয়াজ শোনা গেল। বড় রানী কিছুক্ষণের জন্য উদাস হয়ে গেল, কিন্তু পরক্ষণেই খুশি হয়ে সাধুকে অভ্যর্থনা জানাতে মহলের দরজায় গিয়ে দাঁড়ালো। রাজা খবর পেয়ে মহলে এলো। বড় রানী সাধুর কাছে দাঁড়িয়ে তার শুকরিয়া আদায় করছিল যে তাকে বামুরাদ করেছে। সাধু বলল, রানী, তোমার ওয়াদা মনে আছে? রানী বলল, হ্যাঁ সাধু বাবা, জান হাজির, যখন ইচ্ছে পেশ করব। সাধু বলল, এখন নয়, যখন বাচ্চা দুধ ছাড়বে। এই বলে সাধু চলে গেল। রানী আর রাজা শিশুর পালঙ্কের কাছে এলো। রাজা বলল, রানী, জান দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়, এ সাধু তোমার কিছু বিগাড়তে পারবে না। আমি এমন ব্যবস্থা করব যে তার ছায়াও এখানে পৌঁছতে পারবে না। রানীও তো তাই চাইছিল। সে রাজার কথাই এসে গেল আর ওয়াদা ভঙ্গ করতে প্রস্তুত হলো। রাজা বলল, আমি তোমার জন্য একটা লোহার মহল বানিয়ে দেব, তার ভিতর সব রকম ব্যবস্থা থাকবে, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, মৃত্যু এসে এখানে কিছু করতে পারবে না, তুমি পুরোপুরি নিশ্চিন্ত থেকো। রানী খুশি হয়ে বলল, তাহলে খুব শীঘ্রই এমন মহল বানিয়ে দাও যাতে আমি সেখানে উঠে যেতে পারি আর বাচ্চাকে নিজের কাছে রাখতে পারি। রাজা প্রধানমন্ত্রীকে হুকুম দিল। 8 দিনের মধ্যে মহল তৈরি হয়ে গেল। রানী ও শিশুকে সেখানে পৌঁছে দেওয়া হলো। সব রকম আরামের ব্যবস্থা করা হলো। সাধুর কাছে এসব খবর পৌঁছালো। সে শুধু হেসে দিল, কিছু বলল না। বাচ্চা দুধ ছেড়ে দিয়েছিল। রানীর আশঙ্কা হচ্ছিল যে এখন তাকে নিশ্চয় জান দিতে হবে। লোহার মহল আর এসব ব্যবস্থার উপর তার ভরসা ছিল না। সে তওলা করতে চাইছিল, কিন্তু রাজা তাকে ভরসা দিতে থাকল। সে মরতে চায়নি, তাই খুব তাড়াতাড়ি ভরসা করে নিল। একদিন রানী খুব উদাস ছিল। রাজা তার উদাসীনতার কারণ জানত। সে রানীকে ডেকে বলল, তোমার উদাসীনতা বৃথা, ছেড়ে দাও এসব কথা। লও, এই ডালিম খাও, তোমার জন্য খুব দূর থেকে বিশেষভাবে আনিয়েছি। রানী ডালিম নিয়ে টেবিলে রেখে দিল। রাজা তাকে সান্ত্বনা দিয়ে বাইরে চলে গেল, আর দরজা ভালো করে বন্ধ করে দেওয়া হলো। রানী শিশুকে কোলে নিয়ে আদর করছিল।
হঠাৎ তার চোখ পড়ল ডালিমের উপর। ডালিমটা খুব বড় হয়ে গিয়েছিল আর ধীরে ধীরে আরও বড় হচ্ছিল। মনে হচ্ছিল আর কিছু মুহূর্তের মধ্যেই দুটো টুকরো হয়ে যাবে। রানী চিৎকার করতে চাইল, কিন্তু চিৎকার করতে পারল না। সে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। শিশুকে বুকে জড়িয়ে ধরল। ডালিম বড় হতে হতে দুটো টুকরো হয়ে গেল, আর তার ভিতর থেকে একটা সাপ বেরিয়ে এলো। রানী নিশ্চল হয়ে দেখতে লাগল। সাপ তাকে ছোবল দিয়ে আবার ভিতরে চলে গেল। ডালিমের দুটো টুকরো আবার জুড়তে শুরু করল, আর ধীরে ধীরে আগের রূপে ফিরে এলো। কিছুক্ষণ পর রাজা ভিতরে এসে দেখল রানী বেহুশ, তার মুখ নীল হয়ে গেছে। তাবিব হাকিমদের ডাকা হলো, কিন্তু কোনো চেষ্টাই কাজে এলো না। রানী পরপারে চলে গেল। এখন শিশুর দেখাশোনার ভার এলো ছোট রানীর উপর। কিছুদিন তো সে খুব আদর যত্নে রাখল, তারপর উদাসীনতা শুরু করল। যখন তার মনে পড়ল যে মেয়ে তো বড় রানীর নামে ডাকা হবে, তখন সে ভাবল, আমি কেন গলার হার বাঁধব? সে ঠিক করল কোনো না কোনোভাবে এর থেকে ছাড়া পেতে হবে। এক রাতে সে শিশুকে দুজন লোকের হাতে দিয়ে বলল, একে দূরের ঘন বনে নিয়ে গিয়ে মেরে ফেলো, যেন রাজার কানে খবরও না যায়। সে ভেবেছিল রাজা যখন জিজ্ঞেস করবে তখন কোনো বাহানা বানিয়ে নেবে আর নিজের ভালোবাসা দেখিয়ে বিশ্বাস করিয়ে দেবে। ঘন বনে পৌঁছে দুজন লোক পরামর্শ করতে লাগল। অনেক ভেবেচিন্তে তারা ঠিক করল কোথাও ফেলে চলে যাবে, জীবন থাকলে বেঁচে যাবে, নইলে কোনো বন্যজন্তু খেয়ে ফেলবে। তারা শিশুকে একটা গাছের নিচে ঝুড়িতে ঝুলিয়ে রেখে চলে গেল। যখন শিশুর খিদে লাগল, সে হাত পা ছুঁড়ে ও কাঁদতে লাগল। কাছাকাছি একটা হরিণী তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছিল। সে আওয়াজ শুনে সেই গাছের নিচে এলো আর শিশুকে চেটে চেটে আদর করতে লাগল। শিশু কান্না বন্ধ করল। তার মনে হলো যেন মায়ের ভালোবাসা পেয়েছে। ভোর হতে এখনও দেরি ছিল। এক কাঠুরিয়া ভোর হবার আগেই লাকড়ি কাটতে বেরিয়েছিল। ভেবেছিল ভোরের আগেই কেটে নেবে, নইলে ঠেকাদারের লোক ধরে ফেলবে। সে দেখল হরিণী শিশুকে চাটছে, আর শিশু বুড়ো আঙুল চুষছে। হরিণী কাঠুরিয়াকে কাছে আসতে দেখে পালিয়ে গেল। কাঠুরিয়া শিশুকে কোলে তুলে নিল। শিশুটা তাকে খুব সুন্দর লাগল। সে লাকড়ি কাটা ভুলে গেল আর শিশুকে কোলে নিয়ে বাড়ি চলে এলো। তার বউ অপরূপ সুন্দর শিশু পেয়ে খুব খুশি হল। ভোর হতে না হতেই পাড়া প্রতিবেশীতে খবর ছড়িয়ে পড়ল। মেয়েরা মুবারকবাদ দিতে আসতে লাগল। কাঠুরিয়ার বউ ফুলে না ফুলে উঠল। সে ভাবল যেন এটা তার নিজের মেয়ে। যেই শিশুকে দেখত বলতো, খুব ভাগ্যবতী মেয়ে। দিন যেতে লাগল। শিশু বড় হতে লাগল। সবাই তাকে লিলি নামে ডাকত। যেদিন থেকে এ মেয়ে এ বাড়িতে এসেছে, সেদিন থেকে সব কাজ বড় কথা হতে লাগল। কোনো কিছুর অভাব রইল না। কাঠুরিয়ার বউ নিজের ছেলেদের বেশি ভালোবাসত, বেশি যত্ন করত। কিন্তু কাঠুরিয়া ছেলেদের চেয়ে মেয়ের বেশি যত্ন নিত। বাইরে থেকে এলে তার খবরই আগে নিত। এতে কাঠুরিয়ার বউ লিলির উপর জ্বলে উঠল, কিন্তু তার স্বামীর সামনে তার কিছু চলত না। পিছনে যতই বেঁকে চেয়ে দেখুক, সামনে তার সাহস হতো না যে লিলি আর নিজের ছেলেদের মধ্যে ভেদ করবে। লিলি 11 বছরের হলো। সে চোখের ভেদাভেদ টের পেতে লাগল। একদিন কাঠুরিয়ার বউ তাকে একটু বেঁকে চেয়ে দেখল। তার খারাপ লাগল। সে একা গিয়ে কাঁদতে লাগল, আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঘুমে সে তার মাকে দেখল, মা তার চোখের জল মুছিয়ে দিচ্ছে আর থাপ্পড় দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। সেই দিনই কাঠুরিয়া খুব খুশি হয়ে বাড়ি ফিরল আর বউকে অসরফিত থলে দিল। তারপর জিজ্ঞেস করল, লিলি বেটি কোথায়? যেদিন থেকে ও এ বাড়িতে এসছে, এ বাড়ির ভাগ্য জেগে উঠেছে। বউ চুপ করে রইল। কাঠুরিয়া বলল, বলো আমার মেয়ে কোথায়, আমি নিজে গিয়ে ডেকে আনছি। কাঠুরিয়া দেখল লিলি ঘুমিয়ে আছে আর তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে রেগে উঠল। লিলিকে জাগিয়ে বলল, কি হয়েছে বেটি, ঘুমের মধ্যে কাঁদছিলি কেন? কোনো কষ্ট হয়নি তো? লিলি বলল, না আব্বা, কোনো কষ্টই নেই, আমার কিছুই মনে নেই। আমি কি ঘুমের মধ্যে কাঁদছিলাম? কাঠুরিয়া খুব ভালোবেসে তাকে পাশে বসিয়ে বলল, আমার মেয়ে কত ভোলা আর কত নিষ্পাপ। তারপর সবাই মিলে খেলো আর খুশি হলো। পুরো বাড়ি যেন একটা বাগান হয়ে গেল, আর লিলি সেই বাগানের রাজকন্যা বলে মনে হতে লাগল। এভাবে আরও 7 বছর কেটে গেল। সে 18 বছরের অপরূপ সুন্দরী হয়ে উঠল। একদিন সে ঘন বনে গরু চড়াচ্ছিল। এমন সময় এক যুবরাজ শিকার করতে করতে সেদিকে এসে পড়ল। সে একটা হরিণের পিছনে ঘোড়া ছুটিয়ে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হরিণ তার নাগালের বাইরে চলে গিয়েছিল, আর এই দৌড়াদৌড়িতে তার তেষ্টা পেয়ে গিয়েছিল।
যুবরাজ লিলিকে দেখল। লিলি যুবরাজের দিকে তাকিয়ে বলল, তেষ্টা পেয়েছে? দুধ খাবে তো গরু কাছেই আছে, এক্ষুনি তাজা দুধ বের করে দিচ্ছি। পানি তো একটু দূর থেকে আনতে হবে, এখান থেকে আমার বাড়ি 1 মাইল। পানি খেতে চাইলে চলো, আমার সঙ্গে বাড়ি চলো। এই বলে লিলি বাড়ির দিকে চলতে লাগল, আর যুবরাজ তার পিছন পিছন চলল। বাড়ি পৌঁছে লিলি তার মাকে বলল, আম্মা, এই মুসাফির রাস্তা ভুল করে খুব তেষ্টার্ত হয়ে পড়েছে, আমি ওকে সঙ্গে নিয়ে এসছি, একটু পানি খাইয়ে দিই। কাঠুরিয়ার বউ মুসাফিরকে দেখে চোখ কপালে তুলে ফেলল। দেখে যুবরাজই মনে হচ্ছিল, দামি ঘোড়ায় চড়ে, হিরে জহরত বসানো কাপড় পরা, পাগুড়িতে কলগি। লিলি ছাছের ভর্তি বাটি এগিয়ে দিয়ে বলল, কিছু খাবেন এখন? যুবরাজ বলল, না, শুধু তেষ্টা ছিল। ছাছের বাটি শেষ করে যুবরাজ সেখান থেকে রওনা হয়ে গেল। সন্ধ্যায় কাঠুরিয়া এলে বউকে খুব খুশি দেখল। জিজ্ঞেস করল, আজ কি পাওয়া গেছে যে জমিতে পা পড়ছে না? প্রথমে ঠেকিয়ে রাখল, তারপর পুরো গল্প বলে দিল, আর বলল, কাশ ওই ছেলের সঙ্গে আমার লিলির বিয়ে হয়ে যেত, খুব সুন্দর আর ভালো ছেলে। কাঠুরিয়া বলল, আল্লাহ চাইলে লিলির জন্য ভালো ছেলেই জুটবে। যুবরাজ যখন মহলে পৌঁছালো, তখন তার মাথায় শুধু একই চিন্তা, কিভাবে রাজাকে রাজি করিয়ে লিলির সঙ্গে তার বিয়ে দেবাবে। রাজা তাকে খুব ভালোবাসত, কিন্তু যুবরাজের বিশ্বাস ছিল না যে রাজা এক কাঠুরিয়ার মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হবে। তার মাথায় শুধু এই ধুন্ধুহাম যে কিভাবে রাজাকে মানিয়ে নেবে। সে বন্ধুদের সঙ্গে পরামর্শ করল, কিন্তু কোনো উপায় বেরোল না। যুবরাজ খুব অস্থির হয়ে পড়ল। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল প্রধানমন্ত্রীর ছেলে। প্রধানমন্ত্রীর ছেলেও যুবরাজকে খুব ভালোবাসত। যুবরাজের এই অস্থিরতা সে সহ্য করতে পারছিল না। মহলেও হইচই পড়ে গিয়েছিল। যুবরাজ খুব কম খেতে শুরু করল, সব সময় চিন্তায় ডুবে থাকত। রাজাও চিন্তিত হল, নানাভাবে জানতে চাইল, কিন্তু যুবরাজের মুখে কথা উঠল না। সে শুধু এড়িয়ে গেল। রাজা তার বন্ধুদের কাছ থেকেও জানতে চাইল, কিন্তু কিছু জানা গেল না। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ হল, কিন্তু কোনো ফল হল না। শাহী তাবিবকে দেখানো হল, সেও কিছু বুঝতে পারল না। একদিন প্রধানমন্ত্রীর ছেলে তার বাবাকে সব খুলে বলল, আর বলল, যুবরাজের এছাড়া আর কোনো চিকিৎসা নেই। প্রধানমন্ত্রীও ভাবনায় পড়ে গেল, তারও কোনো পথ দেখা যাচ্ছিল না। সে ছেলেকে বলল, আমাকে সেই কাঠুরিয়ার গ্রামে নিয়ে চলো, আমি তাকে দেখব। আমার মনে হচ্ছে ওই কাঠুরিয়ার মেয়ে নয়, নইলে যুবরাজ এতটা প্রভাবিত হতো না। নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। আখেরে তারা ঠিক করল, ভেষ বদলে সেখানে যাবে আর পুরোটা জেনে নেবে যে মেয়েটি সত্যি কাঠুরিয়ার নিজের মেয়ে কি অন্য কারো। প্রধানমন্ত্রীর বিশ্বাস ছিল, মেয়েকে দেখলেই সে বুঝতে পারবে সে কাঠুরিয়ার মেয়ে কি না। যদি তার মেয়ে হয়, তাহলে তার বা তার বউয়ের কিছু না কিছু মিল থাকবেই। পরদিন বাবা ছেলে দুজনে গ্রাম্য ভেসে কাঠুরিয়ার গ্রামে পৌঁছালো। তখন সন্ধ্যা, রাতের দিকে ঝুঁকে পড়ছিল। প্রধানমন্ত্রী এক গ্রাম্য লোকের কাছে জিজ্ঞেস করল, এ গ্রামে চৌপাল আছে নিশ্চয়ই? লোকটা বলল, এখানে চৌপাল নেই, খুব ছোট গ্রাম আর জনবসতি থেকে অনেক দূরে। এখানে এক কাঠুরিয়া থাকে, আগে ঘন বন থেকে কাঠ কেটে এনে নিজের আর ছেলেদের পেট চালাতো। এখন ভালো ব্যবসা করে, ছোট ছোট ঘন বনের ঠিকা নিয়ে নেয়। যে মুসাফির আসে তার বাড়িতেই রাত কাটায়, তার বাড়িই চৌপালের কাজ করে। প্রধানমন্ত্রী আরও জানতে চাইল, কতদিনে সে কাঠ কাটা কাঠুরিয়া থেকে ব্যবসায়ী হয়েছে। গ্রাম্য লোক বলল, 12-13 বছর আগে তার একবেলা পেট ভরত, একবেলা ভরত না। এক সকালে ঘন বন থেকে একটা ছোট মেয়ে কুড়িয়ে পেয়েছিল। সেদিন থেকে সে দিন রাত ফুলে ফেপে উঠছে, যেন তার বাড়িতে সোনা ঝরছে। এতটা শুনে প্রধানমন্ত্রী ও তার ছেলে কাঠুরিয়ার বাড়ির দিকে চলল। তার এই অনুমান ঠিক প্রমাণিত হল যে মেয়েটি কাঠুরিয়ার নিজের নয়। এখনও বাকি ছিল মেয়েকে দেখে অনুমান করা যে সে কার মেয়ে হতে পারে। দুজনে কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে প্রধানমন্ত্রী দরজায় টোকা দিল। মেয়ে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কে? প্রধানমন্ত্রী বলল, আমরা গ্রাম্য লোক, এ গ্রামে রাত নেমে গেছে, চাই রাতটা এখানে থেকে যাই, সকালে নিজের মঞ্জিলের দিকে রওনা হব।
এই বলে প্রধানমন্ত্রী মেয়েকে মাথা থেকে পা পর্যন্ত দেখল, আর তার পাকা বিশ্বাস হয়ে গেল যে এ মেয়ে কোনো সাধারণ ঘরের নয়, হয়তো কোনো রাজকন্যা। প্রধানমন্ত্রী সেই চিন্তায় ডুবে রইল, আর মেয়ে ভিতরে গিয়ে কাঠুরিয়াকে বলল, দুজন মুসাফির এসেছে, রাত কাটিয়ে সকালে চলে যাবে। কাঠুরিয়া দরজায় এসে তাদের সেই ঘরে নিয়ে গেল যেখানে মুসাফিররা রাত কাটিয়ে সকালে চলে যেত। তাদের বসিয়ে ভিতরে গিয়ে দুজনের পুরোপুরি খাবার নিয়ে ফিরল। খাবার পর অনেক কথাবার্তা হলো, যা থেকে প্রধানমন্ত্রীর আরও অনেক কিছু জানা হয়ে গেল। কিন্তু সে বুঝতে পারল না মেয়েটি ঘন বনে কিভাবে এসেছিল, কে রেখে গিয়েছিল, আর কেন। সকাল হতেই তারা চলে যেতে উদ্যত হলো, কিন্তু কাঠুরিয়া তাদের আটকে রেখে নাস্তা করিয়ে তারপর বিদায় দিল। প্রধানমন্ত্রী চিন্তায় ডুবে রইল, কিন্তু এর বেশি আর কিছু জানতে পারল না। যতক্ষণ না পুরো ব্যাপারটা জানা যাচ্ছে ততক্ষণ সে রাজার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইছিল না, কারণ রাজা কিছুতেই মানবে না, তাহলে প্রজা ও অন্য রাজাদের কাছে সে হেয় হয়ে যাবে। এই চিন্তায় সবাই ডুবেছিল, যুবরাজও, প্রধানমন্ত্রীও, রানীও আর যুবরাজের সব বন্ধুরাও। এমন সময় একদিন খবর রটে গেল যে রাজ্যে একজন খুব বড় সাধু এসেছে। রাজাও শুনল, রানীও শুনল। রানী রাজাকে বলল, রাজা প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করল। আখেরে ঠিক হল প্রধানমন্ত্রী সাধুর কাছে যাবে আর যুবরাজের কোনো চিকিৎসা জেনে আনবে, যাতে মহল ও দরবারের অস্থিরতা দূর হয়। সেই দিনই প্রধানমন্ত্রী সাধুর কাছে গিয়ে চুপচাপ বসে রইল। অনেকক্ষণ পর যখন লোক কমে গেল তখন প্রধানমন্ত্রী বলল, সাধু বাবা, আমারও কিছু অর্জ করার আছে। সাধু বলল, বলো, কি বলতে চাও? প্রধানমন্ত্রী ভক্তি ভরে বলল, এরা চলে গেলে তবে বলবো। সাধু বলল, তাহলে ততক্ষণ বসে থাকো যতক্ষণ না সবাই চলে যায়। যখন সবাই চলে গেল, মাত্র এক দুজন রইল, তখন প্রধানমন্ত্রী বলল, সাধু বাবা, যুবরাজের কোনো চিকিৎসা করুন, তার জন্য মহলেও অশান্তি, দরবারেও। সাধু চুপ করে রইল, যেন রুহানি শক্তি দিয়ে যুবরাজের অসুখে কারণ জানার চেষ্টা করছে। প্রায় আধ ঘন্টা পর সে বলল, যুবরাজ সুস্থ হয়ে যাবে, কিন্তু তাকে সেই কাঠুরিয়ার মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে, যে এখান থেকে অনেক ক্রোশ দূরে রাজার রাজ্যের বাইরে এক ঘন বনে থাকে। বিয়ে না করলে তার জানের বিপদ। প্রধানমন্ত্রী বলল, সাধু বাবা, এটা কি করে সম্ভব? যুবরাজ আর কাঠুরিয়ার মেয়ের বিয়ে? সাধু কঠোর গলায় বলল, আর কিছু বলবো না, সব কথা সময় জানা যাবে। প্রধানমন্ত্রী চুপ হয়ে গেল, আর কিছুক্ষণ পর শ্রদ্ধা জানিয়ে চলে এলো। দরবারে পৌঁছে রাজাকে সব বলল। কথা মহলে পৌঁছালো, সর্বত্র এই আলোচনা হতে লাগল যে যুবরাজকে সব বিপদ থেকে বাঁচাতে হবে। রানী জোর দিল, প্রধানমন্ত্রী জোর দিল, মন্ত্রীরা সাধুর কথায় অক্ষরে অক্ষরে পালন করার পরামর্শ দিল। কোনো উপায় রইল না। রাজা চারদিক থেকে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর মাধ্যমে কাঠুরিয়াকে খবর পাঠালো। কাঠুরিয়া খুব খুশি হল, কিন্তু বলল, আমি রাজার রাজানসা নই। প্রধানমন্ত্রী বলল, তুমি একথা রাজার ওপর ছেড়ে দাও, এটা তিনি নিজেই ভেবে নেবেন। বিয়ের তারিখ ঠিক হয়ে গেল, আর প্রস্তুতি শুরু হলো। রাজার তরফ থেকে কাঠুরিয়াকে অনেক জিনিস পাঠানো হলো, যাতে তার কোনো অভাব না হয়, আর সব কাজ যেমন হওয়ার কথা তেমনই হয়। ঘন বন কেটে ফেলা হলো, দূর দূরান্তে সবুজ ছড়িয়ে দেওয়া হলো, অনেক সুন্দর সুন্দর প্রাসাদ আর ছোট বড় মহল বানানো হলো। কয়েকদিনের মধ্যেই সেই এলাকা এক রাজধানীর মতো শান শৌকতপূর্ণ হয়ে উঠল। নির্ধারিত তারিখে বিয়ে হয়ে গেল, আর লিলি, যে আগে কাঠুরিয়ার মেয়ে ছিল আর ঝুপড়িতে থাকত, মহলে উঠে গেল। কাঠুরিয়ার একটা ছোট রাজ্য হয়ে গেল। রাজা সেই এলাকা নিজে প্রভাব খাটিয়ে তার হাতে তুলে দিল। লিলি ও যুবরাজ খুব খুশি হল। 12 মাস 10 দিন পর যুবরাজের একটি ছেলে হল। চারদিকে উৎসব হল, রাজার রাজ্যেও আর কাঠুরিয়ার রাজ্যেও। আনন্দ উদযাপন হল। যখন উৎসব চলছিল তখন সাধু দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ভিতরে খবর পাঠালো যে সাধু দরজায় দাঁড়িয়ে আছে। রানী দাসীর হাতে প্রচুর খয়রাত পাঠিয়ে দিল। দাসীকে ফিরিয়ে দিয়ে সাধু বলল, গিয়ে রানী ও রাজাকে বলো, আমি এই খয়রাতের ভিখারি নই। দাসী গিয়ে রানীকে বলল। রানী রাজার কাছে গিয়ে বলল, এক সাধু এসেছে, আমার মনে হচ্ছে এই সেই সাধু যে যুবরাজের বিয়ে কাঠুরিয়ার মেয়ের সঙ্গে করতে বলেছিল। রাজারও মনে পড়ে গেল। দরবার থেকে প্রধানমন্ত্রীকে ডাকা হলো, আর সবাই মিলে মহলের দরজায় গেল। প্রধানমন্ত্রী সাধুকে চিনতে পেরে শ্রদ্ধার সঙ্গে অভ্যর্থনা করল। সাধুকে রাজা ও রানী ভিতরে নিয়ে গিয়ে এক বড় ঘরে উঁচু তখতের উপর বসালো। সাধু বলল, বাচ্চাকে আমার কাছে আনো। রানী নিজে গিয়ে বাচ্চাকে এনে সাধুর কোলে দিল।
সাধু দুয়া করল আর রাজার দিকে ফিরে বলল, এই মেয়ে কাঠুরিয়ার নিজের মেয়ে নয়, এ এক রাজা রাজকন্যা। তার 2 রানী ছিল, কারো সন্তান হয়নি। আমি সেই শহরে গিয়েছিলাম, আমি দুয়া করেছিলাম আর শর্ত দিয়েছিলাম, মেয়ে চাইলে রানীর জান যাবে, ছেলে চাইলে রাজার। বড় রানী মেয়ে চেয়েছিল, কিন্তু পরে রাজার কথায় এসে নিজের ওয়াদায় অটল থাকেনি। রাজা তার জন্য একটা ডালিম এনেছিল, কারো জানা ছিল না, শুধু রানী জানত অথবা আল্লাহর মেহেরবানিতে আমি জানি। সেই ডালিম থেকে একটা সাপ বেরিয়ে রানীকে ছোবল দিয়েছিল আর রানী মারা গিয়েছিল। এই মেয়ে ছোট রানীর তত্ত্বাবধানে এসেছিল, কিন্তু সে একে বিপদ মনে করে কয়েকজন লোক দিয়ে ঘন বনে মেরে ফেলে আসতে বলেছিল। সেই লোকেরা আল্লাহর ভয়ে ভয়ে পেয়ে মেয়েকে ঘন বনে জ্যান্ত ফেলে গিয়েছিল। সেখান থেকে কাঠুরিয়া মেয়েকে কুড়িয়ে এনেছিল। এটা ছিল আল্লাহরই হুকুম। হে রাজা, এই শিশু তোমাকে মুবারক, আর এই হোনাহার রাজকন্যাও মুবারক যে তোমার বৌমা হয়েছে। সাধু শিশুর কপালে চুমু খেয়ে মহল থেকে চলে গেল। উৎসবের রৌনক আরও বেড়ে গেল। রাজাও প্রজারাও মন থেকে আনন্দ করতে লাগল।